তেহরানের গভীর বাংকারে লাইট কম, নিঃশব্দ এক কনফারেন্স রুম। দেয়ালে চলছে স্যাটেলাইট লাইভ ফিড। ছায়ার মতো দাঁড়িয়ে আছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের শীর্ষ জেনারেলরা। মাঝখানে বসে আছেন একজন বৃদ্ধ, চোখে কালো রিমের চশমা, হাতে গোপন ফাইল। তিনি জানেন দুনিয়ার চোখে যা অদৃশ্য তিনি তা আগেই দেখে ফেলেছেন। এইটা শুরু হয়েছে, কিন্তু শেষ কোথায় জানে শুধু খোদা আর বুদ্ধিমত্তা। তিনি বলেন, এই দৃশ্যের পেছনে যে ছবি সেটি আজ বিশ্ব মিডিয়ার সবচেয়ে আলোচিত স্যাটেলাইট শট। ফর্ডো নিউক্লিয়ার সাইটের প্রবেশদ্বারে 16টি লজিস্টিক ট্রাক, ভারী যন্ত্রপাতি সরানোর বহর। গত 19 ও 20 জুনের মধ্যেই পুরো সাইট যেন খালি করে ফেলা হয়েছে। এটা শুধুই সতর্কতা নয়, এটা পরিকল্পিত প্রতিক্রিয়া এবং সম্ভবত এই শতকের সবচেয়ে নিখুঁত ভূরাজনৈতিক চাল। এই প্রস্তুতি এমন এক নিঃশব্দ সংকেত দেয় যা অস্ত্রের গর্জনের চেয়েও উচ্চস্বরে বিশ্বকে জানিয়ে দেয় ইরান চুপচাপ বসে নেই। তারা জানে কখন নীরব থাকতে হয় আর কখন জবাব দিতে হয়। ছবিতে দেখা যাচ্ছে বালু ঢাকা অঞ্চলে রাস্তার ঠিক গায়ে একে একে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলো আসছে ফর্ডো সাইটের গেটের কাছে। জায়গাটা জনমানব শূন্য, কিন্তু স্যাটেলাইট বলছে সেখানেই যুদ্ধের আগাম প্রস্তুতি সেরে ফেলেছে ইরান। রাস্তার পাশে ছড়ানো কন্টেইনার, মাটিতে আঁকা অদ্ভুত লাইন এবং দূর থেকে দেখা যায় একটি ছোট টেন্ট যার ভেতর চলছে কৌশলগত পরিকল্পনা। প্রশ্ন উঠেছে, এই ছবি আজ মিডিয়ায় এলেও আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর কাছে কি এই তথ্য আগে ছিল না? নিশ্চয়ই ছিল। তারা তো প্রতিনিয়ত নজর রাখে এই জায়গাগুলোর ওপর। এমনকি একাধিক লেভেলে মনিটরিং সিস্টেমও চালু থাকে এই ধরনের সাইটে। তাহলে কেন আমেরিকা থেমে থাকলো? কেন তারা আক্রমণের আগে ইরানকে সময় দিল? বিশ্লেষকরা বলছেন, এটা যুদ্ধ নয়, এটা ছিল এক ধরনের কূটনৈতিক নাটক। আক্রমণের আগেই যেন স্ক্রিপ্ট পৌঁছে গিয়েছিল প্রতিপক্ষের কাছে। ফলে ইরান মাত্র 48 ঘন্টার মধ্যে সমস্ত গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম ও যন্ত্রাংশ সরিয়ে নিতে সক্ষম হয়, যেখানে দুই পক্ষই জানে সীমা অতিক্রম করলে যা ঘটবে তা কেউই চাইছে না। স্কাই নিউজ ও রয়টার্স রিপোর্টে উঠে এসেছে আমেরিকার অপারেশনকে সার্জিক্যাল স্ট্রাইক হিসেবে তুলে ধরা হয়েছিল, কিন্তু বাস্তবে ইরান আগেই সব সরিয়ে নিয়েছে। তাহলে সফলতা কোথায়? জিওপলিটিক্সের পেছনে যতটা না অস্ত্র, তার চেয়েও বেশি আছে ধোঁয়া আর আয়নার খেলা। বিভিন্ন সমীক্ষায় এই অপারেশনের 90% সফলতার সম্ভাবনা এখন 60% নেমে এসেছে। যা একসময় ছিল অপারেশনাল ট্রায়াম্ফ, এখন সেটাই পরিণত হয়েছে কূটনৈতিক দ্বিধায়। আমেরিকার এই ধরনের অপারেশন সাধারণত বিশ্বমঞ্চে শক্তিমত্তা প্রদর্শনের অংশ হিসেবে দেখা হয়, কিন্তু যদি প্রতিপক্ষ সেই অপারেশনের আগেই তার প্রতিরক্ষা সম্পন্ন করে নেয় তাহলে সেটি হয়ে দাঁড়ায় এক প্রকার প্রতারণামূলক আত্মবিশ্বাস। রয়টার্স, CNN সবাই হামলার শুরুতে বলেছিল এই অপারেশন সফল, কিন্তু এখন তারা বদলে ফেলছে ভাষা। নতুন তথ্য হাতে এসেছে। হাসান আবিদিনি, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের উপরাজনৈতিক প্রধান, জানালেন ইরান অনেক আগেই ফর্ডো, নাতাঞ্জ ও ইস্পাহান সাইট থেকে ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে। তার বক্তব্য, এখন সেখানে এমন কিছুই নেই যা আমাদের ক্ষতি করতে পারে। তাহলে আমেরিকা যে জায়গাগুলোতে হামলা চালিয়েছে সেগুলোর ভেতরে কি সত্যিই কিছু ছিল? হয়তো ছিল না। হয়তো আমেরিকা জানতই এই অপারেশন শুধুই সিগন্যাল। হয়তো তারা চেয়েছিল চাপ সৃষ্টি করতে, কিংবা ইসরায়েলকে বোঝাতে যে তারা অ্যাকশনে আছে। কিন্তু এই 3টি সাইটের বাইরে ইরানের পারমাণবিক কাঠামো আরও বিস্তৃত, আরও গভীর। বিশেষজ্ঞরা বলছেন, ফর্ডো, ইস্পাহান ও নাতাঞ্জ ছিল দৃশ্যমান কাঠামো যা শত্রুর দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু সত্যিকারের প্রস্তুতি চলে অন্যত্র। ইরানের ভূগর্ভস্থ গবেষণাগার, মোবাইল নিউক্লিয়ার ল্যাব এবং পর্বতমালার নিচে স্থাপিত স্টোরেজ সাইটগুলো হয়তো এতটাই সুরক্ষিত যা স্যাটেলাইটেও ধরা পড়ে না। এমনকি তাদের মোবাইল সেন্ট্রিফিউজ ইউনিটগুলো রয়েছে যেগুলো প্রয়োজন অনুযায়ী স্থান পরিবর্তন করে, যার অর্থ যুক্তরাষ্ট্র যেসব স্থানে হামলা চালিয়েছে সেগুলো হতে পারে যে কয়। এ যেন দাবার ছকে বোঝাপড়া করা পয়জন পণ, যেখানে প্রতিপক্ষকে আপনি প্রলুব্ধ করেন ভুল চাল দেওয়ার জন্য, আর প্রতিপক্ষ যখন পণ খায় তখন সত্যিকারের চাল দেন আপনি। এখানে ইরানের পরিকল্পনার গভীরতা প্রকাশ পায়। তারা জানত নাতাঞ্জ, ইস্পাহান বা ফর্জোর মতো জায়গায় যুক্তরাষ্ট্রের প্রথম নিশানা হবে। তাই তারা আগে থেকেই সেই জায়গাগুলো ফাঁকা করে দিয়ে শত্রুকে ফাঁকা গুলি ছোড়ার সুযোগ করে দেয়। তাতে করে আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা একদিকে শিকার হিসেবে প্রতিষ্ঠিত হয়, অন্যদিকে আড়ালে নিজেদের প্রকৃত কাজ চালিয়ে যেতে পারে। ইরানিদের সম্পর্কে একটি আন্তর্জাতিক গবেষণায় বলা হয়েছিল তারা বিশ্বের অন্যতম উচ্চ আইকিউ জাতি। অনেকেই সেই তথ্য তাচ্ছিল্য করেছিল, কিন্তু ফর্দো দৃশ্য যেন একটাই কথা বলে, দে আর নট জাস্ট ব্রেভ, দে আর ইন্টেলিজেন্ট।
যুদ্ধের মাঠে বুদ্ধিমত্তা কখনো কখনো অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর, কারণ শত্রু গুলি চালানোর আগেই যদি টার্গেট উধাও হয়ে যায় তাহলে গোলা গায়ে লাগে না, লাগে কেবল সম্মানে। ইরানের এই বুদ্ধিমত্তা শুধু কৌশলগত নয়, সাংস্কৃতিকও। এটা এক জাতীয় চরিত্রের অংশ হয়ে দাঁড়িয়েছে, যেখানে তাত্ত্বিক চিন্তা, গভীর স্ট্র্যাটেজি আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা রাষ্ট্রের প্রতিটি স্তরে প্রবাহিত। ফর্দো পরবর্তী কৌশলে যে শৃঙ্খলা দেখা গেছে তা ছিল এমন এক স্নায়ুযুদ্ধের স্টাইল যেখানে প্রতিটি মুহূর্তে প্রতিটি মুভ গণনা করা হয়। ইরানের বিজ্ঞানী, সেনা এবং রাজনৈতিক স্ট্র্যাটেজিস্টরা একসঙ্গে যেভাবে কাজ করেছেন তা পৃথিবীর বড় বড় সামরিক শক্তিকেও বিস্মিত করেছে। আর এই গোছানো প্রতিক্রিয়ার কেন্দ্রবিন্দুতে ছিলেন এক বৃদ্ধ নেতা, আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি জানেন কিভাবে অদৃশ্য চাপকে অদৃশ্য অস্ত্রে পরিণত করতে হয়। এই ঘটনা প্রবাহ প্রমাণ করে শুধু পরমাণু প্রযুক্তি নয়, ইরানের আসল শক্তি তাদের ঐক্যবদ্ধ কৌশলগত মস্তিষ্ক। যুদ্ধ শুরু হওয়ার আগেই যুদ্ধে জয়ী হওয়ার যে প্রাচীন পারস্যীয় ঐতিহ্য, ফর্দো তার আধুনিক রূপ। বিশেষজ্ঞরা বলছেন ইরানের মোট 7টি নিউক্লিয়ার সাইট আছে। যদি 3টি সাইট আক্রান্ত হয়েও থাকে তাহলে বাকি 4টি সাইট কি করছে? এটা কি কেবল রক্ষণাত্মক কৌশল, নাকি আক্রমণের মুখে পাল্টা আক্রমণের প্রস্তুতি? আরও গভীর ব্যাখ্যায় অনেকে বলছেন এটি হতে পারে এক সচেতন মিসডাইরেকশন কৌশল। ইরান নিজেই তথ্য ছড়িয়ে দিতে চেয়েছে যে ফর্দোই তাদের মূল সাইট, ফলে শত্রুপক্ষ সেখানে ফোকাস করেছে। বাস্তবে অন্য দূরবর্তী অপ্রকাশ্য অঞ্চলে চলছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও সম্ভাব্য ওয়ারহেড প্রস্তুতির কাজ। এই থিওরির পক্ষে যুক্তি দাঁড় করানো হয়, যেখানে সর্বোচ্চ নিরাপত্তা সেখানেই সর্বোচ্চ নজরদারি। তাই ফর্দোকে ফেক ফোকাস হিসেবে রেখে ইরান হয়তো আসল কাজ চালিয়ে যাচ্ছে দালাম, খোরামাবাদ বা খুরজিস্তান অঞ্চলে। এমনকি বেসর নামের এক নতুন কেন্দ্রের কথাও বলছে কিছু মধ্যপ্রাচ্য ভিত্তিক গোয়েন্দা ফার্ম। সেক্ষেত্রে গ্রেট ডাইভারশন শুধুমাত্র আক্রমণ থেকে বাঁচার উপায় নয়, বরং এক মহাযুদ্ধের আগে স্ট্র্যাটেজিক রিডাইরেকশনের অংশ। ইরান যেহেতু পারমাণবিক বোমা বানানোর জন্য সম্ভাব্য ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে এবং অন্যান্য সাইট এখনও অক্ষত আছে, গুরুত্বপূর্ণ উপাদান অন্য সাইটে নিয়ে কাঙ্ক্ষিত টার্গেটে যে কোনো সময় যেতে পারে ইরান। 2 সপ্তাহের মধ্যে ইরান পারমাণবিক বোমা বানাতে সক্ষম, শুধু প্রয়োজন সুপ্রিম লিডারের অর্ডার। এই বাস্তবতা আমেরিকার আক্রমণে পুরোপুরি বদলাতে পারেনি স্পষ্টতই। ছবির চেয়েও বাস্তব যে ফর্দো এখন খালি। গোলাগুলি হয়নি, কিন্তু একটা যুদ্ধের ফলাফল ঘোষিত হয়ে গেছে, মাঠে নয়, মানচিত্রে নয়, বরং মানসিকতায়। যেখানে আঘাত করার আগেই প্রতিপক্ষ সব সরিয়ে নেয়, সেখানে বিজয় সম্ভব নয়। এই জগতে যুদ্ধ আর যুদ্ধ থাকে না, তা রূপ নেয় কূটনৈতিক কনসার্টে, যেখানে গান নেই, আছে শুধুই সিগন্যাল। কিন্তু এই আলোহীন বিজয়ের বাস্তবতা আরও গভীর। এ এক বিজয় যা উৎসবহীন, যা উল্লাস বর্জিত। কারণ সবাই জানে যে যুদ্ধ স্থগিত হয় তার পরিণতি হয়তো আরও ভয়ঙ্কর। তবে এই পর্দার আড়ালে দাঁড়িয়ে একজন মানুষ, যার কণ্ঠে এখনো উচ্চারিত হয় শত্রুর অস্ত্র নয়, আমাদের চিন্তাই আমাদের প্রতিরক্ষা, তিনি আয়াতুল্লাহ আলী খামেনি। এখন তিনি কেবল ইরানের সর্বোচ্চ নেতা নন, তিনি হয়ে উঠেছেন মুসলিম উম্মার এক আনুষ্ঠানিক পথপ্রদর্শক। ফিলিস্তিনি, লেবানন, ইয়েমেন, এমনকি দক্ষিণ এশিয়ার কোটি মুসলমান তাকিয়ে থাকে তার প্রতিক্রিয়ার দিকে। খামেনির নীরবতা যেন বজ্রের মতো, তার প্রতিটি বাক্য এখন হয়ে উঠছে ন্যারেটিভ গঠনকারী অস্ত্র। পশ্চিমারা জানে যুদ্ধ যদি হয় সেটি শুধু ইরানে নয়, এটি এক আদর্শের যুদ্ধ হবে। এই ফর্দো পরবর্তী মুহূর্তে তিনি ইচ্ছা করেই হয়তো চুপ, কারণ প্রকৃত স্ট্র্যাটেজিস্টরা তাই করে। তারা সবচেয়ে শক্তিশালী চালটি সবচেয়ে নীরব মুহূর্তে খেলে দেন। ইরান তাদের সম্পদ সরিয়ে নেওয়ার মাধ্যমে সময় কিনেছে, কিন্তু আমেরিকা হয়তো এই মুহূর্তে পরিকল্পনা করছে পরবর্তী অধ্যায়ের। আর সেই অধ্যায়ে কোনো স্ক্রিপ্ট থাকবে না, থাকবে কেবল প্রতিক্রিয়া। বিশ্বমঞ্চে এখনকার খেলা অনেকটা দাবার মতো, যেখানে প্রতিটি চালের পেছনে একাধিক কৌশল লুকানো। আর এই অন্ধকার ছায়ার রাজনীতি চলতে থাকবে যতক্ষণ না কোনো পক্ষ গোপনে তাদের রাখা চেকমেট চালটি খেলে দেয়। আমরা জানি না পরবর্তী অধ্যায়ে কি হবে, শুধু অনুমান করা যায় খামেনির হাতে এখনও কার্ড আছে। তার মস্তিষ্কের ভাঁজে হয়তো এমন সব কৌশল লুকিয়ে আছে যা বিশ্ব রাজনীতিকে আমূল বদলে দিতে পারে। হয়তো আরও বড় কিছু আসছে, হয়তো ফর্দো ছিল কেবল প্রথম অঙ্ক। বাকি গল্প এখনও লেখা হয়নি, তবে বাতাসের গন্ধ বলে দেয় শেষ অঙ্কের পর্দা নামতে দেরি নেই।